আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়ের তরঙ্গ শব্দ নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু আমাদের এই অধ্যায়টা প্রথম, এজন্যে এই অধ্যায়ে আজকে আমরা শুধু তরঙ্গর বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর পরবর্তী ক্লাসে তোমাদের শব্দ এবং এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, আগে আমরা তরঙ্গের যে বিষয়গুলো আগে তোমাদের এই অধ্যায়ে জানতে হবে সেগুলো কি কি একটু জেনে নিই। দেখো, তরঙ্গের প্রকারভেদগুলো তোমাদের জানতে হবে। তারপর তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি আছে, দেখো যেমন পূর্ণ স্পন্দন, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা, তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগ। এছাড়া দেখো ভি ও টি এর সম্পর্ক এবং ভি ও ল্যাম্বডার সম্পর্ক। আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখি তরঙ্গটা কি আসলে। দেখো, এটা একটি তরঙ্গ। তোমরা অনেক ক্ষেত্রেই দেখেছো, যেমন নদীতে ঢিল ছুড়লে পানি আস্তে আস্তে দেখা গেছে কি যেখানে ঢিল মারো সেখান থেকে আসে, অথবা নদী দিয়ে কোনো নদী ছাড়াও তোমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছো যে নদী পানিতে ঢিল মারলে সেখানেও তরঙ্গ উৎপন্ন হয়, এবং স্প্রিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তোমরা তরঙ্গ দেখেছো। এখন দেখো তরঙ্গ আসলে কি, আমরা তরঙ্গটাকে একটু জানি। তরঙ্গ একটা পর্যায়কাল। যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি ও তথ্য সঞ্চালিত করে। তাকে তরঙ্গ বলে। দেখো, এক্ষেত্রে তোমরা সহজে মনে রাখবা যে তরঙ্গ কিন্তু পর্যাবৃত্ত আন্দোলনগুলো কি করে, যেমন ধরো এখান থেকে এভাবে আন্দোলনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি আর তথ্য সঞ্চালিত হয়। কিন্তু কখনো এই যে ভিতরের যেই কণাগুলো থাকে তার কোনো স্থান পরিবর্তন করে না, অর্থাৎ মাধ্যমের যেই কণা বা সেখানে কিন্তু সেই মাধ্যমের কণার কোনো স্থানান্তরিত হয় না। শুধু যেমন আমরা কথা বলার মাধ্যমে বাতাস একটি মাধ্যম হিসেবে কাজ করে। এই মাধ্যমে আমরা দেখি যে তরঙ্গ সঞ্চালিত হয়, কিন্তু মাধ্যমের মধ্যে যে কণা সেগুলো কিন্তু কখনো স্থানিত হয় না, যেখানে থাকে সেখানেই থাকে, শুধু এরা সঞ্চালিত হয়। অর্থাৎ এরা কি, কণাগুলো নিজের স্থান থেকে এরা স্পন্দিত হয়, স্থান কখনোই পরিবর্তন করে না, যার অবস্থান থেকে সে সঞ্চালিত হতে থাকে, এবং পাশের কণাকে ধাক্কা দেয়। এভাবেই তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। এখন দেখো তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ দুই প্রকার। একটা কি অনুপ্রস্থ তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন দেখো আমরা শিখি অনুপ্রস্থ তরঙ্গটা কি।
দেখো এই চিত্রে যেই তরঙ্গটাকে আমরা দেখেছি এটা একটা অনুপস্থ তরঙ্গ, কারণ এটা মাধ্যমের সাথে দেখো তোমরা এইভাবে সঞ্চালিত হয়েছে, অর্থাৎ এটা মাধ্যমের সাথে ঠিক এভাবে যদি আমরা চিন্তা করি একটা মাধ্যম, তাহলে এটা ঠিক এইভাবে সঞ্চালিত হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণে সঞ্চালিত হয়েছে। এজন্য এই তরঙ্গটাকে বলা হয় কি অনুপস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি, দেখো এটা মাধ্যমের সাথে জাস্ট এই অনুপস্থ তরঙ্গের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এটা মাধ্যমের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি সমকোণে সঞ্চালিত হয়। আর অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি, দেখো এটা মাধ্যমের সাথে সমান্তরালে সঞ্চালিত হয়, অর্থাৎ এখানে তাহলে কত ডিগ্রি কোণে থাকবে, এটা 0 ডিগ্রি কোণে সঞ্চালিত হয়। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপস্থ তরঙ্গদেরকে তোমরা মনে রাখবা যে এটা মাধ্যমের সাথে সমকোণে সঞ্চালিত হয় এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ মাধ্যমের সমান্তরালে সঞ্চালিত হয়, মাধ্যমের সাথে সমান্তরালে সঞ্চালিত হয়, অর্থাৎ এখানে কোনো কোণ উৎপাদন, এখানে কোণ আসে কত 0 ডিগ্রি। এবার আমরা শিখব তরঙ্গের বৈশিষ্ট্য। দেখো তরঙ্গের বৈশিষ্ট্য এখানে যদি আমি সংক্ষেপে লিখেছি, কিন্তু তোমাদের আরও বর্ণনাতে বলবো। দেখো এখানে কি লিখেছি, যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় মানে দেখো তোমরা পানিতে ঢিল ছড়লে তরঙ্গ সৃষ্টি হয়, এখানে দেখো পানি একটি মাধ্যম। তারপরে দড়িতে তরঙ্গ সৃষ্টি করা যায়, স্প্রিংয়ের মাধ্যমে তরঙ্গ পাঠানো যায়। এছাড়া দেখো আমরা যে কথা বলতেছি সেই কথার জন্য কিন্তু একটা মাধ্যমের প্রয়োজন হয়, সেই মাধ্যমটা হচ্ছে কি বাতাস। তাহলে এটা এই হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। এরপর 2 নম্বরে কি বলছে, দেখো একটি মাধ্যমের ভেতর দিয়ে যখন তরঙ্গ যেতে থাকে তখন কণাগুলো নিজ অবস্থান থেকে স্পন্দিত হয়। এটা আমরা আগেই বলেছি যে তরঙ্গ পর্যায়বৃত্ত আন্দোলনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, কিন্তু তরঙ্গে সেই মাধ্যমের কণাগুলো কখনো নিজের অবস্থান থেকে সরে যায় না, শুধু কি করে সে স্পন্দিত হয়ে পাশের কণাগুলোকে আবার আরও স্পন্দিত করে, এভাবে যার অবস্থানে সে ঠিকই থাকে। তারপর দেখো 3 নম্বর বলা হয়েছে কি তরঙ্গের ভিতর দিয়ে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। শক্তি যত বেশি হয় তরঙ্গের বিস্তার তত বেশি হয়। এটা কি পরিমাণে বাড়ে, দেখো কি বলছে, তরঙ্গের ভিতর দিয়ে যেই শক্তি আমরা জানি শক্তি সঞ্চালিত হয় এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাহলে এটা নির্ভর করে কিসের উপরে, তরঙ্গের বিস্তারে। শক্তি বেশি হলে কি হবে, বিস্তারও বেশি হবে। দেখো এটা কতটুকু পরিমাণে বেশি হবে, যেমন এটার একটা হচ্ছে যে শক্তি, এই অংশটাতে লিখি শক্তি তরঙ্গ বিস্তারের সমানুপাতিক, অর্থাৎ বিস্তার দ্বিগুণ হলে শক্তি হবে 4 গুণ। এটা হচ্ছে আমাদের 3 নম্বরের কথা। তো তরঙ্গ বিস্তারের শক্তি যত বেশি হবে তরঙ্গের বিস্তার তত বেশি হবে। এটা কী অনুপাতে হবে, শক্তি তরঙ্গ বিস্তারের সমানুপাতিক হবে। এবারে দেখো 4 নম্বর কী আছে, সব তরঙ্গের একটি বেগ থাকে, সেই বেগ তার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এটা কি, যেমন দেখো শব্দের মাধ্যমেও তরঙ্গের একটা বেগ আছে, যেমন আমরা কত পড়েছি শব্দের মধ্যে (330 মিটার পার সেকেন্ড) এবং পানিতে এই বেগ 1439 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম যে শব্দ তরঙ্গের একটি বেগ থাকে, সেই বেগ তার কিসের উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর করে। এক একটা মাধ্যমের শব্দের বেগ এক এক রকম হবে।
বাতাসে এটা যেমন 330 মিটার পার সেকেন্ড এবং পানিতে 1439 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরের কারণে বিভিন্ন হয়। আরেকটা আছে কি দেখো, তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণ দুটোটাই ঘটে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তরঙ্গের বৈশিষ্ট্য। এরপর দেখো আমাদের আছে কি তরঙ্গ সংশ্লিষ্ট আরও কিছু রাশি, যেগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো পূর্ণ স্পন্দন, 1 নম্বর আমাদের কি আছে, পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দনটা কি, ধরো একটা পর্যায়কাল যদি আমরা চিন্তা করি, ধরো এখান থেকে শুরু হয়ে এসে একটা দোলন, যদি আমরা একটা, তোমরা দোলনা দেখেছো, সেই দোলনা চিন্তা করি, তাহলে দেখো এটা যদি এভাবে তো সাধারণত ঘুরতে থাকে, তাহলে এটা এখানে আসলো, আবার এখান থেকে ফিরে আসলো, এভাবে একবার এসে এবং ফের সেই অবস্থানে আসতে যেই সময় লেগেছে সেটাকেই বলা হয় কি, যে পূর্ণ স্পন্দন। অর্থাৎ একবার আসলো এবং সে আবার সেই তার আগের অবস্থানে ফিরে আসলো, এই অবস্থাটাই হলো কি পূর্ণ স্পন্দন। এখন দেখো পরেরটা কি, 2 নম্বর আমাদের পর্যায়কাল। পর্যায়কালটা কি, আমরা আগে দেখিয়েছিলাম, যেমন ধরো একটা পূর্ণ স্পন্দন, একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে একটি কণার যেই সময় লাগে সেটাকে বলা হয় কি পর্যায়কাল। অর্থাৎ তরঙ্গের উপরস্থ কোনো কণার, আমরা তাহলে কি লিখতে পারি সংজ্ঞা আকারে যদি লিখি, তরঙ্গের উপস্থিত কোনো কণা, কোনো কণার পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে কি বলা হয়, পর্যায়কাল, বা একে দোলন কালও বলা হয়, দোলন কাল বলে। একে টি, বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, এরপরে দেখো কি আছে আমাদের কম্পাঙ্ক। কম্পাঙ্কটা কি, প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয়, তাকে কম্পাঙ্ক বলে। এখন দেখো তোমরা অবশ্যই বাসায় ফ্যান দেখেছো, ফ্যানের গতি তোমরা ঘুরতে দেখেছো, ফ্যানের পাখা প্রতি সেকেন্ডে অনেকবারই কিন্তু ঘোরে। তাহলে এখানে বলা হয়েছে যে প্রতি সেকেন্ড, অর্থাৎ আর পূর্ণ স্পন্দন তো তোমরা জানো, পূর্ণ স্পন্দন কি, একটা গতি যখন একদিকে গেল, যেখান থেকে সে গেল, আমরা যখন তোমরা দোলনায় দোলছো তখন দেখছো একটা নির্দিষ্ট জায়গা থেকে আমরা যদি সামনের দিকে যাই, আবার সেই অবস্থানে কী হয়, পিছনে আবার ঠিক ফিরে আসি, এরকম যাওয়া এবং আসা পূর্ণ পথটাই হচ্ছে পূর্ণ যেই স্পন্দন বা পর্যায়কালটা থাকে সেটা হচ্ছে কি স্পন্দন। এবং এই স্পন্দন ঘটার জন্য প্রতি সেকেন্ড সময় লাগবে কত, প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যতগুলো এরকম যেতে এবং আসতে, যতগুলো 1 সেকেন্ডে যতবার এটা ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোই হচ্ছে কি কম্পাঙ্ক। অর্থাৎ প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হবে সেটাকেই বলা হয় কি কম্পাঙ্ক। কম্পাঙ্ককে দেখো,
ল্যাম্বডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যাম্বডা দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমাদের একটা এখানে কিন্তু কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং কম্পাঙ্কের একক হচ্ছে কি হার্টস। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস এবং একে এফ দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমরা জানব বিস্তার সম্পর্কে। দেখো বিস্তারটা কি? বিস্তার হচ্ছে সাম্য অবস্থা থেকে যে কোনো এক দিকে তরঙ্গায়িত কোনো কণার সর্বাধিক সরণকে বিস্তার বলে। অর্থাৎ যেখান থেকে তরঙ্গ উৎপন্ন হয়েছে বা সৃষ্টি হয়েছে সেখান থেকে যে কোনো একদিকে যেই পথ বা অতিক্রম করবে সেটাকেই হচ্ছে কি ওই তরঙ্গের বিস্তার। তাহলে দেখো বিস্তার আমরা শিখলাম কি? সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গায়িত কোনো কণার সর্বাধিক সরণকেই বিস্তার বলে। এরপর আছে কি আমাদের বিস্তারের পরে দশা কি? দেখো কোনো একটি তরঙ্গায়িত কণা কণার যে কোনো মুহূর্তে গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে দশা বলে। অর্থাৎ কি? তাহলে আমরা আরেকবার পড়ি। কোনো একটি তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে কি বলা হয়? দশা বলা হয়। এরপর আমাদের আছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। দেখো তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হলো নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কে ল্যাম্বডা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ল্যাম্বডা দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমাদের কি আছে? দেখো তরঙ্গ বেগ। আমরা বিস্তার এদিকে লিখে দিই। তরঙ্গ বেগ তরঙ্গের যে কোনো একটি দশা থেকে
তার পরবর্তী দশার মাঝের দূরত্ব দেখো তাহলে তরঙ্গ বেগটা কি, তরঙ্গ দৈর্ঘ্য হলো তরঙ্গ দৈর্ঘ্য না তো তরঙ্গ বেগ হলো নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্ব, তাকে বলা হয় তরঙ্গ বেগ। একে ভি দ্বারা প্রকাশ করা হয়। এবং তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গের যে কোনো একটি দশা থেকে তার পরবর্তী দশার মাঝের দূরত্বকেই তরঙ্গ দৈর্ঘ্য বলে। একে ল্যাম্বডা দ্বারা প্রকাশ করা হয়। এরপর দেখো আমাদের আর কি আছে, এফ এবং টি। এফ কি পর্যায়কাল এবং টি, এফ হচ্ছে কি কম্পাঙ্ক এবং টি হচ্ছে কি পর্যায়কাল। কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক এবং বেগ, তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় শিখব। তাহলে এফ আর টি এর সম্পর্ক, এফ ও টি এর সম্পর্ক দেখো, কম্পাঙ্ক যে কোনো তরঙ্গের পর্যায়কাল আমরা মনে করি দিয়ে লিখি, মনে করি কোনো তরঙ্গের পর্যায়কাল টি এবং কম্পাঙ্ক এফ। এখন দেখো আমাদের এফ আর টির মধ্যে কি সম্পর্ক, আমরা কম্পাঙ্কের সংজ্ঞা থেকে জানি। কম্পাঙ্কের সংজ্ঞা থেকে কি জানি, সংজ্ঞা থেকে জানি যে কোনো কণা এফ সংখ্যক অর্থাৎ কম্পাঙ্কের সংখ্যা থেকে আমরা জানি কি কোনো কণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন তাই সেটা হয়েছে ওই তরঙ্গের কণার কম্পাঙ্ক। তাহলে কোনো কণা এফ সংখ্যক পূর্ণ স্পন্দন দিতে তার সময় লাগবে, পূর্ণ স্পন্দন কোনো কণা এফ সংখ্যক পূর্ণ স্পন্দনের সময় লাগে, স্পন্দন হতে সময় লাগে কত, স্পন্দনে সময় লাগে 1 সেকেন্ড। কারণ আমরা জানি প্রতি সেকেন্ডে কোনো যতগুলো পূর্ণ স্পন্দন হয় সেগুলোকে বলা হয় কি কম্পাঙ্ক। তাহলে এফ সংখ্যক পূর্ণ স্পন্দনের সময় লাগে 1 সেকেন্ড। সুতরাং 1 সংখ্যক পূর্ণ স্পন্দনের সময় লাগবে কত, 1/f সেকেন্ড। আর আমরা জানি কি একটা পূর্ণ স্পন্দনের যেই সময়কাল তাকে বলা হয়, যে সময়কাল সেটাকে বলা হয় কি পর্যায়কাল বা দোলনকাল। অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় কি পর্যায়কাল বা দোলনকাল। তাহলে আমরা কি জানি, পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে, মানে আমরা আরো সুন্দর করে লিখি যে কোনো কণার, কোনো তরঙ্গায়িত কণার পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। একে প্রকাশ করা হয় কি দ্বারা, টি দ্বারা। তাহলে প্রতি বলা হয়েছে কি পূর্ণ একটা স্পন্দন সময় হতে যে সময় লাগে, তাহলে আমরা কি লিখতে পারি,
টি সমান 1/f বা ft সমান 1। এটাই হচ্ছে কি আমাদের এবং টির মধ্যে সম্পর্ক, অর্থাৎ সময়ে এবং এই দোলনকাল, পর্যায়কাল বা দোলনকাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। দেখো, একটি কম্পন আমরা সংজ্ঞা থেকে জানি কি, একটি কম্পন সমান ল্যাম্বডা। ল্যাম্বডা কি? ল্যাম্বডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটি ল্যাম্বডা এবং তাহলে এফ সংখ্যক কম্পন সমান কি হবে? এফ ল্যাম্বডা। আর আমরা কি জানি যে এই সময় যেই নির্দিষ্ট দিকে তরঙ্গ হয়তো কোনো কণার অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয়? বেগ বলে। তাহলে আমরা কি লিখতে পারি? বেগ সমান এফ ল্যাম্বডা। এটা হচ্ছে কি তরঙ্গর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। আজকে ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।